চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সন্ধ্যের সুপার প্রাইম টাইম দেখছেন আপনারা শর্মিষ্ঠা আর দীপের সঙ্গে আমি মঞ্জিরা এই মুহূর্তে নিউজ রুমে। দেখুন, পড়ুয়া আন্দোলনে সেখানে পুলিশের লাঠিচার্জ, অত্যন্ত কড়া পর্যবেক্ষণ দেশের সর্বোচ্চ আদালতের। কি বক্তব্য? যারা বাড়ি বাড়ি করেছে তারা নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে, আইন তাদের বিচার করবে, এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এই ঘটনার স্বাধীন নিরপেক্ষ তদন্তের প্রয়োজন রয়েছে, এমনটাই মনে করে সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি কথা বলবো তার সঙ্গে। জ্যোতির্ময়, এক্ষেত্রে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং পরামর্শ কি ছিল? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি আজকে পর্যবেক্ষণে বলেছেন যে যারা বাড়াবাড়ি করেছে, যারা নিরপরাধ মানুষের ওপরে, ছাত্রছাত্রীদের ওপরে অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে নিরপরাধ ছাত্রছাত্রীদের ওপর পুলিশের যে পদক্ষেপ, সেই বিষয়টি যে তদন্তের আওতায় আসবে এটা স্পষ্ট। কিন্তু তার পাশাপাশি আরেকটি দিকও সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে। যারা দাগী, যারা সমাজবিরোধী, যারা পুলিশের ওপরে পাল্টা হামলা করেছে, যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে এবং যাদের ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস রয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। আর এই লক্ষ্যেই আজ সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ মোট 7টি রাজ্যের সরকারকে নোটিশ ইস্যু করেছে, কেন্দ্রীয় সরকারকে নোটিশ ইস্যু করেছে। এই রাজ্যগুলিকে এই ছাত্র আন্দোলনকে ঘিরে কি হিংসার ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে পুলিশের কাছে কি রেকর্ড রয়েছে, সেই সংক্রান্ত যাবতীয় রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। আর তার প্রেক্ষিতেই আগামী দিনে এই রিপোর্ট খতিয়ে দেখে সুপ্রিম কোর্ট সিট গঠন করতে পারে বলে আজকে ইঙ্গিত দিয়েছে। একই সঙ্গে দিল্লি পুলিশ সহ সংশ্লিষ্ট 7টি রাজ্যের পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে সিসিটিভি ফুটেজ, দিল্লি পুলিশ সহ অন্যান্য পুলিশ তারা ক্যামেরায় যে ভিডিও ফুটেজ রেকর্ড করেছে, তাদের বডি ক্যামে, পুলিশের বডি ক্যামে যে ভিজুয়াল রেকর্ড হয়েছে, এর পাশাপাশি ড্রোন ভিজুয়াল, এমনকি ওয়াকি টকিতে যে কমিউনিকেশন হয়েছে, সেই ডেটা করা সুপ্রিম কোর্ট। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। এই বিষয়ে নিয়ে সিজেপি এর মুখপাত্র সৌরভ দাস কি বলছেন শোনাবো আপনাদের। हमारा जो एक जो की डिमांड था वो था कि एफआईआर सारे विड्रॉ होंगे सारे प्रोटेस्टर्स के खिलाफ, एंड फ्यूचर में भी कोई ऐसे एक्शन, रिटेलिएटरी मेजर, कोई भी एक्शन सरकार नहीं लेगी किसी भी प्रोटेस्टर के खिलाफ। अगर एंड ये लिखित में जो रिटर्न गारंटी होना चाहिए वो आ जाना चाहिए आज तक, मतलब कि ट्यूसडे तक आ जाना चाहिए। सरकार को भी समझना चाहिए कि हमारा जो डिमांड है वो जैसा गारंटी दिया था, जैसे देश के सामने उस प्रेस कॉन्फ्रेंस में दोनों मिनिस्टर्स ने गवर्नमेंट ऑफ इंडिया के बिहाफ पे जो एग्री किया था, वैसे ही डिमांड आपको रखना पड़ेगा। अभी अगर सुप्रीम कोर्ट बोल रही है कि जिनके ऊपर एफआईआर्स है पहले से उनको मत छोड़िए, तो वो हमें मंजूर नहीं है। हमारा जो डिमांड है वो क्लियर है एंड उसी के हिसाब से होना चाहिए, क्योंकि उसी चीज पे एग्रीमेंट भी हुई थी। প্রশ্ন ফাঁস হলে যারা প্রশ্ন ফাঁস করেছে তাদের বিরুদ্ধে কড়া শাস্তির সংস্থা নিয়ে যে বিল লোকসভাতে পেশ হয়েছে, সেই বিল নিয়ে যখন আলোচনা চলছিল তখন উত্তাল হয়ে ওঠে লোকসভা। সেখানে প্রিয়াঙ্কা গান্ধীর সমেত তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। পুরনো প্রসঙ্গ টেনে ধর্ষণে অভিযুক্তদের সমর্থনে প্রহ্লাদ যোশীর মন্তব্যের কড়া সমালোচনা করেন ওয়েনারের কংগ্রেস সাংসদ। পরে পাল্টা তেড়ে ওঠেন শিক্ষামন্ত্রীও। प्रधानमंत्री महोदय जी ने नया शिक्षा मंत्री, कोई आप पर कैसे यकीन करे? प्रधानमंत्री महोदय जी ने नया शिक्षा मंत्री चुना, एक ऐसे व्यक्ति को इस पद पर आसीन किया जिसने एक गर्भवती महिला के बलात्कारियों की रिहाई पर अपनी सहमति व्यक्त की, खुशी जताई। देश की करोड़ों लड़कियों को प्रधानमंत्री जी ने क्या संदेश दिया? प्रियंका जी को ऑथेंटिक करना चाहिए, ऑथेंटिकेट करना चाहिए। और जो मिस इन्फॉर्मेशन कर रहे हैं, नहीं तो मिस इन्फॉर्मेशन के लिए कार्रवाई करना चाहिए सर। ये क्या कुछ भी बोल के चल सकते हैं क्या? और प्रोसीजर फॉर द मिनिस्टर द करेक्टिंग द मिस्टेक 114 में अगर वो आपने रूल का जिक्र किया 353 में, मुझे कोई नोटिस नहीं दिया है, मैं इधर प्रेजेंट हूँ और मैंने ऐसे कैसे
ऐसे कैसे बिना ऑथेंटिकेशन बोल सकते हैं मुझे बिना नोटिस दिए हुए? इसलिए मैं इसको खंडन करता हूं और उसको एक्सपेल करना चाहिए और उनको माफी मांगना चाहिए। प्रिया जी ने जो गलत बात कही है रिकॉर्ड पे, उसको रिकॉर्ड से हटा दिया जाए। दूसरा इस तरह का भाषा का इस्तेमाल ना करें। आपने डिबेट से पहले आपने अपील किया कि संसद में डिबेट का स्तर को नहीं गिराने चाहिए। उनके पार्टी के वो सीनियर लीडर है, वो पहली बार चुन के आए हैं, मगर उनके पार्टी में सीनियर है, जिम्मेदारी के साथ बोलना चाहिए। अगर पूरा ऑथेंटिकेट नहीं कर सकते हैं तो मैं ये मानता हूं कि उनको क्षमा मांगना चाहिए सदन से। मेरा मत ये सदन के अंदर, ये सदन सर्वोच्च लोकतांत्रिक संस्था का सदन है, इसका एक एक शब्द हमेशा रिकॉर्ड में रहता है। मैं माननीय सदस्य से आग्रह करूंगा कि बिना तथ्यों के हमें इस तरीके के सदन के पटल पर बात नहीं होनी चाहिए। Honorable Shrikant Dubey told, still that is in the record about Indira Gandhi ji. Still that is in the record. Still that is in the record. Sir, you are not removed, sir. नेहरू जी के बारे में जो बात कहा है मैंने सर, मैं उस पर कायम हूं और मैं किताब जो है ऑथेंटिकेट करने के लिए तैयार हूं। अय्याज थे नेहरू, अय्याज थे। मैं फिर दोबारा रिपीट कर रहा हूं। आई एम अगेन रिपीटिंग। यही फैक्ट है और मैं किताब में ऑथेंटिकेट करके दे रहा हूं। आई एम ऑथेंटिकेटिंग दैट बुक। BJP puts a man who is a defender of rapists. That's the most filthy type of man. There can be no filthier man than somebody who says that rapists need protection. That is the education minister of India today. It's strange. It's a strange reaction from the Prime Minister that there are so many people in his cabinet. He could have chosen any one of them. But he chooses a person who protects rapists. এদিকে দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছোড়ার প্রসঙ্গের সঙ্গে জরুরি অবস্থার তুলনা করলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। তিনি বলেছেন জরুরি অবস্থার সময় পালা বদল হয়েছিল, এবারেও কি তাই হবে? কি বলেছেন সমাজবাদী পার্টি প্রধান আমি শোনাবো আপনাদেরকে। मैं इमरजेंसी को तो नहीं देखा हूं, लेकिन इमरजेंसी में क्या क्या हुआ है वो अभी दिल्ली की राजधानी में भी देखने को मिल गया। आंसू के गैस के गोले और लकड़ी में लगा हुआ कुछ कील का और कांटे की चीजें, उस समय करंट नहीं लगाया जाता था, इस बार करंट लगाया गया। तो ये इमरजेंसी के बराबर ही हुआ है हमला, कम नहीं है। इमरजेंसी से कम अन्याय नहीं कर रहे हैं आप लोग। और याद करिए अध्यक्ष महोदय, अगर इमरजेंसी इन्हें याद आ गई है, अगर इमरजेंसी अध्यक्ष महोदय इन्हें याद आ गई है तो इमरजेंसी के बाद भी परिवर्तन हुआ था और हमें भरोसा है कि इसके बाद भी परिवर्तन होगा। कानून से नहीं, नीयत साफ होगी तब नीट का परीक्षा साफ होगी। सवाल कानून का नहीं है, आपकी नीयत साफ नहीं है, और जिस समय आपकी नीयत साफ होगी तो परीक्षा भी साफ हो जाएगी। অর্থাৎ শুনলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। তিনি জরুরি অবস্থার সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির সঙ্গে দিল্লি পড়ুয়াদের আন্দোলনের সময় যে পুলিশের ভূমিকা তার তুলনা করলেন। কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী বাট্রা তিনিও প্রশ্ন তুললেন যেভাবে পড়ুয়াদের উপর ছড়া গুলি ছোড়া হয়েছে তা নিয়ে। লোকসভায় দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য। आदरणीय प्रधानमंत्री महोदय जी और आदरणीय गृह मंत्री महोदय जी से पूछना चाहती हूं कि क्या जरूरत थी एक मासूम बच्ची पर इस तरह दमन करने की? क्या जरूरत थी उन छात्रों पर आंसू गैस चलवाने की, उन पर लाठियां बरसाने की, उन पर वाटर कैनन्स चलवाने की? क्या जरूरत थी उन नौजवान लड़कियों को जलील करते हुए उनके कपड़े फाड़ने की, उनको बेरहमी से गंदी तरह पिटवाने की? देश के युवाओं पर पैलेट गन्स और AK-47 चलवाने की क्या आवश्यकता थी? क्या वे आतंकवादी थे? क्या आतंकवादी हैं? गृह मंत्री जी जवाब देंगे। किसने ऑर्डर दिया? किसने ऑर्डर दिया पैलेट गन्स चलाने के लिए? किसने ऑर्डर दिया? क्यों डरते हैं आप इस देश के नौजवानों से?
क्यों डरते हैं आप इस देश की बुलंद आवाज से? প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। প্রশ্ন ফাঁস নিয়ে কিন্তু আজকে বিজেপি সরকারের তুলোধনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি কি বলছেন, বিজেপি সরকার সিস্টেমের ব্যর্থতাতেই প্রশ্ন ফাঁস, এটাই যেন এখন দস্তুর হয়ে গিয়েছে। সরকারকে নিশানা করেছেন তিনি। 2024-এ এমন বিল এনেছিলেন যে 2026-এই সংশোধন করতে হচ্ছে। কেন্দ্রের সরকার সব ক্ষেত্রে ব্যর্থ, খোঁচা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের। Bill that is being discussed is not a solution. Rather, this bill is an admission. It is an admission that the NDA and the BJP government have failed. It failed to protect examinations. It failed to protect the students. It failed to protect the merits. And today, after the failure exploded across the country, it wants Parliament to believe that increasing punishment will erase 12 years of incompetence. Well, it will not. This government has mastered one art. Whenever governance fails, they change the law. Whenever administration collapses, they increase punishment. Whenever institutions fail, they announce another committee. But governance is not done by headlines. Governance is measured by outcomes. এর আগেও বিভিন্ন দল সরকারে থাকাকালীন প্রশ্ন ফাঁস হয়েছে, একাধিক রাজ্যে পেপার লিক হয়েছে। বিরোধীদের যাবতীয় আক্রমণের পাল্টা জবাব দিলেন জিতেন্দ্র সিং। 2009 রেলের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, 2011 অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এর এন্ট্রান্সের পেপার লিক, 2012 এইমসের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। আগের সরকার তো প্রশ্ন ফাঁসের রেকর্ড করেছে। কংগ্রেসকে তো প্রধানমন্ত্রী দপ্তরের মন্ত্রী জিতেন্দ্র সিং এর। 2009 রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স, 2013 মহারাষ্ট্রে প্রশ্ন ফাঁস হয়েছিল বলেও বিরোধীদের তোপ কেন্দ্রীয় মন্ত্রী। एग्जामिनेशन को लेकर के तरह तरह की वारदातें होती रही या पेपर लीक भी होता रहा। ये केवल किसी एक प्रदेश या एक प्रांत तक सीमित नहीं रहा, ऐसा पहले भी होता था। अलग अलग पार्टियों की सरकारें रही, अलग अलग प्रदेश रहे। सूची लंबी है। 2009 में रेलवे रिक्रूटमेंट बोर्ड, 2011 ऑल इंडिया इंजीनियरिंग एंट्रेंस एग्जामिनेशन, 2012 एम्स न्यू दिल्ली एंट्रेंस पेपर लीक, 2013 महाराष्ट्र सेकेंडरी सर्टिफिकेट एग्जामिनेशन, 2009 वेस्ट बंगाल जॉइंट एंट्रेंस एग्जाम, इन 2010 ड्यूरिंग यूपीए रूल there was again a committee which suggested, I don't know why this was not given due consideration, for whatever reasons and for whatever interests. So I think you must compliment Prime Minister Modi and this government. It has finished an unfinished task which you should have accomplished. Imprisonment earlier was 5 to 10 years. It's been increased to 7 to 10 years. And the fine was earlier up to 1 crore. It is now proposed to be increased to 10 crore. We will have special fast-track courts established only for the cases dealing with unfair means in examinations. सरकार की नीति बड़ी ईमानदार है और ये संशोधन भी एक बड़े ईमानदाराना प्रयास के तहत लाया जा रहा है और मुझे विश्वास है कि किसी भी दल के नेता को या किसी भी पार्टी के किसी भी माननीय सदस्य को इसमें कोई आपत्ति नहीं होगी। यदि आपत्ति हुई तो देश की जनता को उनसे आपत्ति होगी। नीट प्रश्न फाঁস বিতর্কে এবার সরাসরি কেন্দ্রকে, সরাসরি প্রধানমন্ত্রীকে তোপ কংগ্রেসের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা। তিনি বলছেন, দেশের সম্পত্তি চুরি, প্রণামী চুরি, ভোট চুরির পর যুব সমাজের স্বপ্ন তাদের ভবিষ্যৎ চুরি। ভিডিও করে ভরসা জেতা যায় না, ক্যামেরার অ্যাঙ্গেল নয়, হৃদয়ের অ্যাঙ্গেল বদলান। কিভাবে নিশানা করেছেন শুনুন। आपके शासन में हमने बड़ी बड़ी चोरियां देखी हैं। चुनाव में वोटों की चोरी, राम मंदिर में चंदा की चोरी, आपके उद्योगपति मित्रों द्वारा देश की संपत्ति की चोरी। सबसे बड़ी चोरी तब हुई जब देश के नौजवानों के भविष्य, उनके सपने चुराए गए। भविष्य की चोरी, सपने की चोरी किसी भी चोरी से कहीं बड़ी होती है महोदय। आप जेन जी का भरोसा वापस जीतना चाहते हैं
तो नए नए एंगल से अपने फोन से नए नए वीडियो बनाने से नहीं होगा। प्रधानमंत्री जी को कैमरे का एंगल नहीं, दिल का एंगल बदलना पड़ेगा। ये जनरेशन जागरूक है, समझता है, झूठ पहचानने की उसकी अपार क्षमता है। इनका दिल और दिमाग जीतने के लिए आपको सच्चाई पर उतरना पड़ेगा। দেখুন, এই মুহূর্তের আরও একটা খবর দিয়ে আপনাদের এসএফআই নেত্রী ঐশী ঘোষ, তাকে জিজ্ঞাসাবাদ করতে ইতিমধ্যেই সিপিএমের সদর দপ্তর সেখানেই পুলিশ পৌঁছেছে বলে আমরা খবর পাচ্ছি। পুরনো মামলায় এসএফআই নেত্রী ঐশীকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। দিল্লি পুলিশকে পার্টি অফিসে ঢুকতে বাধা সিপিএম কর্মীদের। এই মুহূর্তে কি খবর রয়েছে? জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী জানাবেন। জ্যোতির্ময়, দেখো, একটি পুরনো মামলায় আজ ঐশী ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে একেবারে সরাসরি একেজি ভবন অর্থাৎ সিপিএম এর সদর দপ্তর গোল মার্কেটে যে সদর দপ্তর রয়েছে সেখানে পৌঁছে যায় দিল্লি পুলিশ। সেই সময় সিপিএম এর রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস তিনি ঘটনাস্থলে পৌঁছন এবং তিনি দিল্লি পুলিশকে বাধা দেন পার্টি অফিসের ভেতর প্রবেশ করতে, এবং তিনি সরাসরিভাবে চ্যালেঞ্জ করেন যে এক্ষেত্রে একটা অনুমতি ছাড়া কিভাবে পার্টি অফিসের ভেতরে পুলিশ প্রবেশ করতে পারে। এর পাশাপাশি কয়েকজন পুলিশ কর্মী তারা সাধারণ মানুষের পোশাকে ছিলেন, সিভিল ড্রেসে ছিলেন, তাদেরকে তিনি সরাসরিভাবে চ্যালেঞ্জ করেন যে আপনাদের কাছে কি ওয়ারেন্ট রয়েছে এবং আপনারা সিভিল ড্রেসে কাউকে আটক করতে পারেন না। সেই সময় ফাইল থেকে কাগজ দেখানো হয় এবং বলা হয় যে পুরনো একটি এফআইআর এ ঐশী ঘোষকে তারা সরাসরি গ্রেপ্তার করতে চান, কিন্তু সিপিএম এর নেতা কর্মী অর্থাৎ উপস্থিত যারা সেখানে এসএফআই এর নেতা কর্মীরা ছিলেন এবং তার পাশাপাশি যারা সিপিএম এর কর্মীরা ছিলেন তাদের বাধায় শেষ পর্যন্ত দিল্লি পুলিশ তারা পিছু হটতে বাধ্য হয়, তারা পার্টি অফিস ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে বিভিন্ন জায়গাতে জেএনইউ ক্যাম্পাস, দিল্লি ইউনিভার্সিটি ক্যাম্পাস বিক্ষোভ দেখাতে শুরু করেছে এসএফআই। তাদের বক্তব্য যে এই ছাত্র আন্দোলনের জেরেই ঐশী ঘোষকে গ্রেপ্তার করতে চাইছে দিল্লি পুলিশ। ধন্যবাদ তোমাকে। ये देखो, ये नेशनल पॉलिटिकल पार्टी का ऑफिस में ऐसे बार्जिन करने के लिए आपको किसने दिया? आपको इस तरह की है और क्या? You should ask the permission to come and stand here. What's your good name? Mr. Rajneesh. See, how did you have this himmat, courage to come and get inside? आप बता दीजिए, जानना पड़ेगा ना। Just tell me what is this is case. Tell me, explain to me. I am straight away coming from the parliament. Delhi police cannot behave in this fashion. Tell me. I know this case. I know this. নিটের প্রশ্নভাসের বিরুদ্ধে গত সপ্তাহের শুক্রবার ধর্মতলায় যে অশান্তি মারধরের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় 16 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। ধৃত 16 জনকেই জামিন দিল আদালত। আপনাদের জানিয়ে রাখবো, অশান্তি মারধরের ঘটনায় 7টি মামলা দায়ের, ধৃত সকলেরই জামিন ব্যাংশাল কোর্টে। সহকর্মী সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, ধৃতদের জামিন দেওয়ার সময় কি জানালো আদালত? দীপ, তোমাকে প্রথমেই যেটা বলবো যে এই যে 16 জন তাদেরকে আজ পুলিশ হেফাজতের সময়সীমা শেষ হওয়ার পর ব্যাংশাল আদালতে পেশ করা হয়েছিল এবং আদালতে পেশ করার পর প্রথমটায় এদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক, কিন্তু পরবর্তীতে অভিযুক্তদের তরফের যারা আইনজীবীরা রয়েছেন তারা সুপ্রিম কোর্টের অর্ডার তুলে ধরে আবারও এদের জামিনের সপক্ষে সওয়াল করেন এবং সেক্ষেত্রে সেই মামলা একেবারে সন্ধ্যের পর যখন শুনানি হয় কিছু সময় আগেই, সেই শুনানি চলাকালীন অভিযুক্তদের তরফের আইনজীবী তারা কিন্তু নির্দিষ্টভাবে যেটা বিচারকের দৃষ্টি আকর্ষণ করে বলে যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ হাতে পাওয়ার পরেই তারা জামিনের আবেদন করছেন এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বা সেই সওয়ালের পরিপ্রেক্ষিতে সরকারি আইনজীবী তিনি কিন্তু যেটা আদালতের কক্ষে বলেন যে সুপ্রিম কোর্টে যা বলা আছে তা নিয়ে এই আদালত যা সিদ্ধান্ত নেবে বা আদালত যেটা চাইবে সেটাই করতে পারে, বা তারা কিন্তু কোনো রকম ভাবে সরকারি তরফের আইনজীবী কোনো রকম ভাবে অপোজ করেনি বা বিরোধিতা করেনি এবং তারপরেই কিন্তু শর্ত সাপেক্ষে যে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের প্রত্যেকের জামিন মঞ্জুর করেছে আদালত। ধন্যবাদ সুপ্রিয়। অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার একটা আসে যাতে দিল্লি এবং অল ওভার ইন্ডিয়া বেস করে যত স্টেট আছে সেইখানে সমস্ত এই রিলেটেড টু এই সিজেপি আন্দোলন এখানে যত এফআইআর হয়েছে সব স্টে হয়ে গেছে। সেই অনুযায়ী আমরা লার্নেড কোর্টকে এখানে জানাই, সেই জাজমেন্টও দিয়ে জানাই এবং লার্নেড কোর্ট ওই জাজমেন্ট এবং পিটিশন কনসিডার করে
আজকে যে 16 জন অ্যাকিউজকে অ্যারেস্ট করে এইখানে আনা হয়েছিল, পুলিশ আনা হয়েছিল, তাদেরকে জামিন মঞ্জুর করে। সুপ্রিম কোর্টের যে অর্ডার তার পরিপ্রেক্ষিতে লার্নেড ম্যাজিস্ট্রেট আবার দ্বিতীয়বার বসার জন্যে রাজি হন এবং পরবর্তী পর্যায়ে পুলিশ প্রশাসন এবং সামগ্রিকভাবে আইনজীবীরা তাদের নির্দিষ্ট মতামত প্রতিষ্ঠিত করে এই সমস্ত আসামিদের রিলিজের অর্ডার পায়। এখন পর্যন্ত আসামিরা 500 টাকার বেলে জামিন পেল।